পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইরানের ব্যাপারে পশ্চিম এশিয়ার দেশগুলোর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। পরে জানাবো, নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি। এরপরেই জানিয়ে দিব, গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরীয় সেনারা, 1600-র বেশি সন্ত্রাসী নিহত। এবং সর্বশেষ জানাবো, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের অব্যাহত নীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ব্যাপারে পশ্চিম এশিয়ার দেশগুলোর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের যে ইতিবাচক একটি দিক ছিল, তা হল ইরানের সামরিক প্রতিরক্ষা কৌশল সম্পর্কে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি। সৈয়দ মোহাম্মদ হোসাইনি আজ আরমান পত্রিকায় একটি নিবন্ধে লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাম্প্রতিক ঘোষিত নীতি তেহরান প্রতিরোধ ফ্রন্টে ইরানের পারফরম্যান্স এবং প্রতিবেশীদের সাথে ইরানের পারফরম্যান্সের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছে। এমনকি এগুলোকে একে অপরের পরিপূরক হিসেবে দেখানো হয়েছে। তাই এক্ষেত্রে ইরানের যুক্তি ছিল যে ইরানের প্রতিরক্ষার সক্ষমতা হল প্রতিরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা এবং এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সম্প্রসারণবাদী নীতির মোকাবেলা করা। ইরান এটা দেখানোর চেষ্টা করেছিল যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের অবস্থান বাস্তবসম্মত, কিন্তু অন্যদিকে তারা তার প্রতিবেশীদের প্রতি আদর্শবাদী যুক্তি অনুসরণ করে। গেল বছরের 7 অক্টোবরের পর ইহুদি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সংঘাতের সক্রিয়তা এবং ইরান ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে যে ধারাবাহিক সংঘর্ষ হয়, এর অনেক ইতিবাচক ও নেতিবাচক দিক ছিল। এর একটি ইতিবাচক দিক ছিল সামরিক দিক থেকে ইরানের প্রতিরক্ষা কৌশল সম্পর্কে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি। প্রতিরোধের যুক্তি থেকে, যার আওতায় ট্রু প্রমিস 1 এবং 2 অভিযান পরিচালনার মধ্য দিয়ে ইরানের স্মার্ট কূটনীতি প্রতিবেশী দেশগুলোর সাথে উন্মোচিত হয়েছে। ইরান যুদ্ধের সম্প্রসারণ চায় না, তবে দৃঢ়ভাবে তার জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এই দৃশ্যটি প্রতিবেশী দেশ এবং অঞ্চলের কাছে উপস্থিত হয়েছিল এবং দেখিয়েছিল যে কিভাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান সামরিকভাবে ইহুদিবাদীদের দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল এবং কিভাবে তারা এই হুমকিগুলো প্রতিকারের যুক্তি দিয়ে সিদ্ধান্তমূলকভাবে এর জবাব দিয়েছে। আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং মিশর দ্বারা ইরানের উপর ইহুদিবাদী আক্রমণের নিন্দা এবং তুর্কি সরকারের স্বীকার করা যে ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে ইরানের জবাব দেওয়ার অধিকার রয়েছে। এটি ইরানের সামরিক শক্তির প্রতিরক্ষামূলক প্রতিবেশী এবং আরব দেশগুলোর বিশ্বাসযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ চিহ্ন, যা প্রতিবেশী নীতির অগ্রাধিকারকে ব্যাপকভাবে সহায়তা করে। অতএব আমেরিকা এবং ইহুদিবাদী শাসকদের সাথে ইরানের সংঘর্ষ প্রতিবেশী দেশগুলোর কাছে প্রমাণ করেছে যে ইরান আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না এবং এর সামরিক কৌশল হল প্রতিরোধ ও প্রতিরক্ষা। ইরান স্বেচ্ছায় এই অঞ্চলের সামষ্টিক নিরাপত্তা এবং মুসলিম উম্মার সাধারণ স্বার্থ বজায় রাখতে হস্তক্ষেপ করে। প্রতিরোধ ফ্রন্ট এবং ইরানের প্রতিবেশী নীতিতে ইরানের সামরিক পদক্ষেপের মধ্যে কোনো বিরোধ নেই, তবে তারা পারস্পরিকভাবে উপকারী। ইরানের হস্তক্ষেপকারী শক্তির প্রতি বাস্তববাদী যুক্তি এবং মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি আদর্শবাদী যুক্তি রয়েছে। শিয়া সাফাভিজম এবং ইরানোফোবিয়ার বিষয়ে পশ্চিমা মিডিয়ার মাধ্যমে প্রচার করা প্রোপাগান্ডার বাস্তব কোনো ভিত্তি নেই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান বিরোধী নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে পুনঃস্থাপনকারী কথিত স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করা হলে তেহরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে। রাভানসির উদ্ধৃত দিয়ে গতকাল ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই একথা বলেন। এর আগে রাভানসি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনৈতিকদের সাথে পরমাণু ইস্যুতে বৈঠক করেন। রেজাই বলেন, রাভানসি ঘোষণা করেছেন যে এই পর্যায়ে আমরা অনুভব করছি আলোচনা কার্যকর হতে পারে এবং আমরা পারমাণবিক সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি, তবে স্ন্যাপব্যাক মেকানিজম পুনরায় চালু হওয়ার ক্ষেত্রে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি তার মধ্যে
একটি হলো এনপিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করা এবং আমরা এনপিটি ত্যাগ করতে পারি। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন তারা সম্ভবত ইউরোপের সাথে আরেক দফা মত বিনিময় করবে এবং জেনেভার সমস্ত আলোচনা নিয়মের কাঠামোর মধ্যেই ছিল। তিনি বলেন তারা মিথ্যা আশাবাদ ছাড়াই আলোচনায় অংশ নিয়েছিলেন। জেনেভার এই মত বিনিময়কে তিনি সংলাপ বলতে চাননি। তিনি বলেন কোনো লিখিত ডকুমেন্ট ছাড়া কোনো সংলাপ হয় না। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 50 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে খান ইউনুসের আল মাওয়াসি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 20 জন। এই ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত 50 জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছে। তারা বলেছেন খান ইউনুসের কাছে আল মাওয়াসিতে একটি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় কমপক্ষে 20 জন নিহত এবং অন্যান্যরা আহত হয়েছে। আল জাজিরার হানি মাহমুদ মধ্য গাজার দের আল বালা থেকে জানিয়েছে বর্বর এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছেন, তারা কেবলমাত্র চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অপর্যাপ্ত চিকিৎসা কর্মীর কারণে তারা তাদের জীবন হারানোর আশঙ্কার মধ্যে রয়েছেন। তিনি আরো বলেন এমন ঘটনা এটি প্রথমবার নয়, আমরা ঘটতে দেখেছি এর আগেও। আল মাওয়াসি অঞ্চলে বসবাসরত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান হতাশা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে বোমা হামলা এড়াতে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা বারবার এই অপ্রত্যাশিত আক্রমণের শিকার হয়েছেন। অন্যদিকে গাজা শহরের 3টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির সিভিল ডিফেন্স জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে উদ্ধারের অভিযান চলছে। গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরিয়ার সেনারা, 1600-র বেশি সন্ত্রাসী নিহত। সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা শহরের আশেপাশের পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র আজ বলেছে এ এলাকায় আর কোনো সন্ত্রাসী নেই। সূত্র মতে কথিত হায়াতে তাহরির আশ-শামস বা এইচটিএস এর সঙ্গে সম্পর্কযুক্ত তাকফিরি সন্ত্রাসীদের সাথে ভয়াবহ সংঘর্ষের পর হামার উত্তর পূর্বে তুবা শহরের ওপর সেনাবাহিনীর তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর আগে সিরিয়ার একটি সূত্র জানিয়েছে সিরীয় সেনারা হামা শহর থেকে 15 কিলোমিটারেরও বেশি দূরত্বে উত্তর পূর্ব এলাকার যেসব পয়েন্টে অগ্রসর হয়েছিল তা সুরক্ষিত রয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের তথ্য মতে শহরটি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং তুলনামূলক শান্ত রয়েছে বলেও দেখা যাচ্ছে। এর আগে আজ দিনের প্রথম ভাগে সিরিয়ার বিমান বাহিনী ও রুশ মিত্ররা সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের পুনরুদ্ধারের পর থেকে বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানের উপর সবচেয়ে ভারী হামলা চালায়। গত বুধবার থেকে সন্ত্রাসীদের পুনরুদ্ধারের পর এ পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে 1600-রও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের অব্যাহত নীতি। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার চাপ প্রয়োগ ও কূটনীতির দ্বিমুখী নীতির আওতায় ঘোষণা করেছে যে তারা ইরানের 35 কোম্পানি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এইসব কোম্পানি ও জাহাজ বিদেশে ইরানের তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় দেশটির অর্থনৈতিক যুদ্ধ বা অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টারের ভূমিকা পালন করছে। এই মন্ত্রণালয় গতকাল বলেছে তাদের এই নিষেধাজ্ঞা ইরানের তেল খাতের ব্যয় বাড়িয়ে দেবে। ওই মন্ত্রণালয় আরো বলেছে ইরানের তেল খাত থেকে অর্জিত আয় দিয়ে দেশের পরমাণু কর্মসূচির অর্থ যোগান দেওয়া হয় এবং এছাড়াও ইরানি ড্রোন ও উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির কাজের পাশাপাশি নানা দেশে তৎপর ইরানপন্থী সেনাদের অর্থ ও বস্তুগত সহায়তায়ও ব্যবহার করা হয় ইরানি তেল খাত থেকে আসা অর্থ। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার 2018 সালে একতরফাভাবে ইরানের সঙ্গে 6 বড় শক্তি এবং জাতিসংঘের সমন্বয়ে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায় ও ইরানের উপর কঠোরতম নানা বিধিনিষেধ আরোপ করে। নানা অজুহাত দেখিয়ে জো বাইডেনের সরকারও চাপ প্রয়োগ ও কূটনীতির দ্বিমুখী নীতির আওতায় ইসলামী ইরানের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। বাইডেন সরকার এমন সময় সব পদক্ষেপ নিয়েছে যখন ইউরোপীয় জোট ও ব্রিটেন ইরানের বিমান ও শিপিং লাইনের উপর নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে যাতে ইরানের তেল উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পায়। বাইডেন সরকার ইরানের তেল রপ্তানির উপর নজর রাখছে না বলেই ট্রাম্প যে অভিযোগ করেছেন ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা দিয়ে তার জবাব দিল বিদায়ী হতে যাওয়া এই মার্কিন সরকার। প্রায় 44 বছর ধরে ইরানের তেল খাত সহ নানা খাতে
খাতের উপর একতরফা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো সর্বোচ্চ পর্যায়ে এনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হচ্ছে ইরানের উপর, যাতে ইরানের তেল রপ্তানি শূন্যে নেমে আসে।